পুরো পৃথিবী জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমাদের হাতে এসেছে এ বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ সব আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে ইরানের নিরাপত্তা কাঠামোয় বড় পরিবর্তন, শীর্ষ পদে রেজাই। এবারে জানিয়ে দিব ইয়েমেনে হুতিদের হামলায় নিহত 11। এদিকে ডোনাল্ড ট্রাম্পের 15 দফা গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান করল ইসরায়েল। সব শেষে জানিয়ে দিব গাজা চুক্তি বাস্তবায়নে স্পষ্ট সময়সূচি চায় হামাস। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। গাজা চুক্তি বাস্তবায়নে স্পষ্ট সময়সূচি চায় হামাস। গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের জন্য একটি স্পষ্ট ও নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের দাবি জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাপন্থী সংগঠন হামাস। একই সঙ্গে চুক্তি রূপরেখায় থাকা 15টি শর্ত ও দ্রুত পুরোপুরি কার্যকরের আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি। রোববারের এক বিবৃতিতে হামাস জানায়, যুক্তরাষ্ট্রের সমর্থনে হওয়া গাজা যুদ্ধবিরতি চুক্তির শর্তগুলো বাস্তবায়নই এখন সবচেয়ে জরুরি। এর মধ্যে রয়েছে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, সীমান্ত খুলে দেওয়া, তেরানো আশ্রয় সামগ্রী প্রবেশের সুযোগ দেওয়া এবং পুনর্গঠন শুরু করা। চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের জন্য একটি জাতীয় কমিটি গঠনেরও দাবি জানিয়েছে হামাস। গাজা পরিচালনার এই কমিটি কাজ করবে বলে জানানো হয়েছে। হামাস বলছে, গাজার মানুষের দুর্ভোগ বন্ধ এবং তাদের অধিকার ও স্বার্থ রক্ষায় যে কোনো উদ্যোগে তারা ইতিবাচক ও দায়িত্বশীলভাবে অংশ নিতে প্রস্তুত। ডোনাল্ড ট্রাম্পের 15 দফা গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান করল ইসরায়েল। গাজা থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 15 দফার পরিকল্পনা সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফিলিস্তিনি গোষ্ঠী হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা উপত্যকা থেকে কোনো সেনা সরাবে না ইসরায়েল। রোববার এক মন্ত্রিসভা বৈঠকে নেতানিয়াহু জানান যে ইসরায়েল এই 15 দফার নথি প্রত্যাখ্যান করছে এবং তাদের বাহিনী গাজায় যে কোনো হুমকি মোকাবেলা করা অব্যাহত রাখবে। তিনি ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কথা স্বীকার করে বলেন, ট্রাম্প প্রশাসনের কিছু প্রস্তাব তাদের কাছে গ্রহণযোগ্য হলেও কিছু বিষয়ে মোটেও গ্রহণযোগ্য নয়। ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই কঠোর অবস্থানের জবাবে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। তবে টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে হামাস জানিয়েছে, তারা পূর্বের এই পরিকল্পনা মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে সমঝোতার প্রক্রিয়া ভেস্তে যাতে না যায় সে বিষয়ে মধ্যস্থতাকারী ও গ্রান্টার দেশগুলোকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি। এর আগে গত জুনে হামাস ট্রাম্পের এই 15 দফা প্রস্তাব মেনে নেওয়ার পর 30 জুলাই ট্রাম্প এই চুক্তিকে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে ঘোষণা করেন। বোর্ড অব পিসের আওতায় হওয়া এই পরিকল্পনায় গাজার প্রশাসনকে একটি প্রযুক্তি ভিত্তিক ফিলিস্তিনি কমিটির হাতে স্থানান্তরের প্রস্তাব রাখা হয়েছিল। রোববারের এই বৈঠকে নেতানিয়াহু দৃঢ়তার সঙ্গে পুনর্ব্যক্ত করেন, তার প্রধানমন্ত্রিত্বকালীন সময়ে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত হতে দেওয়া হবে না। তিনি কেবল ভারী অস্ত্র নয়, বরং হালকা অস্ত্রসহ হামাসের সর্বাত্মক ও প্রকৃত নিরস্ত্রীকরণ দাবি করেছেন। ওয়াশিংটন থেকে আল জাজিরার সাংবাদিক প্যাটি কালহেন জানান, এই সিদ্ধান্তের মাধ্যমে নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে অত্যন্ত ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিচ্ছেন। অন্যদিকে গাজা ও পশ্চিম তীরের প্রতিবেদক হাওয়া ও ওদে জানান যে নেতানিয়াহুর এই অবস্থানে, যেখানে শান্তি ও গাজার প্রশাসনিক ব্যবস্থার পুনর্গঠন প্রক্রিয়া বড় ধরনের প্রশ্নের মুখে পড়েছে। গত বছরের অক্টোবরে নামমাত্র যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হিসাব অনুযায়ী গত অক্টোবরের পর থেকে অন্তত 1258 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং 2030 সালের অক্টোবর থেকে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 73,386 জন। ইয়েমেনে হুতিদের হামলায় নিহত 11। হুতি বিদ্রোহীদের হামলায় অন্তত 11 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 3 জন বেসামরিক নাগরিক ও 8 জন সামরিক সদস্য রয়েছেন। স্থানীয় একটি চিকিৎসা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি। এর আগে লোহিত সাগরের উপকূলে সৌদি আরবের একটি তেল শোধনাগারে লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালায় হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে হুতিদের সঙ্গে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের কয়েক বছরের যুদ্ধবিরতি গত মাসে ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়। যুক্তরাষ্ট্র ও ইরানের মিত্র আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে সংঘাত তীব্র হওয়ার পর দেশটিতে আবারও লড়াই শুরু হয়েছে।
জাতিসংঘের সমর্থনে 2022 সালে হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে সমুদ্রপথে অবরোধ ঘোষণা করে। এর অংশ হিসেবে তারা লোহিত সাগরে সৌদি তেলবাহী জাহাজ এবং দেশটির তেল অবকাঠামোতে হামলা চালাচ্ছে। একই সময়ে ইরানও হরমুজ প্রণালী অবরোধ করেছে। সরকারের নিয়ন্ত্রণে থাকা মুখা শহরের চিকিৎসা সূত্র জানায়, হুতিদের হামলায় আরও 32 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 6 জন বেসামরিক নাগরিক। বেসামরিক হতাহতের সবাই মোখা বন্দরে চালানো হামলার শিকার হয়েছেন বলে জানানো হয়েছে। ইরানের নিরাপত্তা কাঠামোয় বড় পরিবর্তন, শীর্ষ পদে রেজাই। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের নতুন সচিব হিসেবে সাবেক ইসলামিক রেভলিউশনারি গার্ডসের প্রধান মোহসিন রেজাই নিযুক্ত হয়েছেন। দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি তাকে নিয়োগ দেন। নতুন দায়িত্বের পাশাপাশি রেজাই এই কাউন্সিলে খামেনির প্রতিনিধির দায়িত্ব পালন করবেন। এর ফলে ইরানের নিরাপত্তা ও প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রবিন্দুতে চলে এলেন তিনি। রেজাই এই পদে মোহাম্মদ বাগের জোল গাদরের স্থলাভিষিক্ত হয়েছেন। মার্চে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আলী লারিজানি নিহত হওয়ার পর জোল গাদর এই দায়িত্ব নিয়েছিলেন। মোহসেন রেজাই এর আগে দীর্ঘদিন আইআরজিসি নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে তিনি ইরানের এক্সপেডিয়েন্সি ডিজারমেন্ট কাউন্সিলের সদস্য। এই পরিষদ দেশটির পার্লামেন্ট ও গার্ডিয়ান কাউন্সিলের মধ্যে কোনো বিষয় মতবিরোধ হলে তা মীমাংসায় ভূমিকা রাখে। একই সঙ্গে গার্ডিয়ান কাউন্সিল আইন পর্যালোচনা এবং সরকারি পদে প্রার্থী যাচাইয়ের দায়িত্ব পালন করে। 1980-এর দশকে ইরান ইরাক যুদ্ধের সময়ও রেজাই গুরুত্বপূর্ণ সামরিক নেতৃত্বে ছিলেন। এদিকে নেতৃত্বে এই পরিবর্তনের অংশ হিসেবে মোহাম্মদ বাগের জোল গাদরকে নিজের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন মোস্তফা খামেনি। ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধে পরাজিত হয়েছেন, মার্কিন সিনেটরের মন্তব্য। ইরানের সঙ্গে যুদ্ধ চালাতে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরাজিত হয়েছেন বলে মন্তব্য করেছেন মার্কিন ডেমোক্রেটিক সিনেটর ক্রিস মার্ফি। এছাড়াও এই সংঘাতের কারণে যুক্তরাষ্ট্র দিন দিন দুর্বল হয়ে ইরান শক্তিশালী হচ্ছে বলে জানান তিনি। সোমবার এনবিসির বরাতে আনাদুল এজেন্সি জানায়, এক সাক্ষাৎকারে সিনেটর ক্রিস মার্ফি জানান, যুদ্ধ বন্ধ করতে এবং হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করতে একটি খারাপ চুক্তি হলেও তিনি তা সমর্থন করবেন। আলোচনা থমকে থাকায় এই কৌশলগত জলপথ চালুর ব্যয় প্রতিনিয়ত বাড়ছে বলে তিনি মনে করেন। রাশিয়ায় আরও 50,000 সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বাহিনীর হয়ে লড়াই করতে রাশিয়ার আরও অন্তত 50,000 সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর কোরিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ দাবি করেছেন। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি বলেন, খুব শীঘ্রই উত্তর কোরিয়া রাশিয়ার কমপক্ষে 50,000 নতুন সেনা পাঠাবে। রাশিয়া ও উত্তর কোরিয়া এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বলেও দাবি করেন তিনি। এসব সেনাকে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে মোতায়েন করা হবে বলে জানান জেলেনস্কি। তবে এই তথ্যের উৎস সম্পর্কে বিস্তারিত জানাননি ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, সম্প্রতি ইউক্রেনের ভূখণ্ডে উত্তর কোরিয়ায় তৈরি কিছু ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। জেলেনস্কির দাবি, রাশিয়ার কাছ থেকে লাইসেন্স ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে উত্তর কোরিয়া নিজেদের ভূখণ্ডেই ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন ধরনের সমরাস্ত্র তৈরি করছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সামরিক সহায়তার বিপরীতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ইউক্রেনের প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর কথাও জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার কাছ থেকে সহায়তা পাওয়ার বিষয়ে তারা কাজ করছেন। পাশাপাশি ড্রোন উৎপাদন সহ অন্যান্য সামরিক খাতেও দুই দেশ একসঙ্গে কাজ করতে প্রস্তুত। 2024 সালের জুনে উত্তর কোরিয়া সফর করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে একটি বিস্তৃত কৌশলগত অংশীদারত্ব চুক্তি সই করেন তিনি। এই চুক্তি অনুযায়ী কোনো একটি দেশ বাইরের কোনো শক্তির হামলার শিকার হলে অপর দেশ তাকে সহযোগিতা করবে।